মানুষ ঠিকই বলে সৎ ভাই কখনো আপন হয় না। আমার জীবনে সব থেকে বড় ভুল স্বামী মারা যাওয়ার পর ওনার সৎ ভাইকে বিয়ে করা। দয়া করুন, ছেড়ে যাবেন না। বিয়ের মাত্র 2 দিন হলো, আমার হাতের মেহেদির রং এখনো ওঠেনি, আর বিধবা হওয়া 6 মাসের এখনো রেশও কাটেনি। আমার জীবনটা নিয়ে খেলবেন না দয়া করে। আমাকে যদি মেনে নেওয়ার আপনার ইচ্ছে না থাকে, তাহলে আপনার ভাই মরে যাওয়া 6 মাস পরে কেন বিয়ে করলেন? আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে। সে আমাকে উত্তরে বলল, আমি আপনার কথার উত্তর দিতে বাধ্য না। বিয়ে করে যে আপনাকে দয়া করেছি সেটা আপনার ভুলে যাওয়ার কথা না। সমাজে সম্মান দিয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন। আমি যদি আপনাকে বিয়ে না করতাম, তাহলে কি আপনার এই বাড়িতে জায়গা হতো? আপনার সাথে সাথে আপনার সন্তানকেও ছুঁড়ে মারতো রাস্তায়, কেউ আপনার দিকে ফিরেও তাকাতো না। এই কথাটা আপনার ভাবা উচিত এবং আমার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আমি কালকেই দেশ ছেড়ে বিদেশে চলে যাব, বিন্দুমাত্র আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না। অযথা আমাকে নখ দেবেন না। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। এই জীবন মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তাও নেই। বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। মরে যাও পুড়ে যাও, স্বামীর বাড়িতে থাকতে হবে, এটাই আমাদের জীবন। 6 মাস আগে মাত্র 3 বছরের বিবাহিত জীবনের ইতি কেটেছে আমার স্বামীর মৃত্যুর মাধ্যমে। আমার বয়স 21 বছর। জীবন যেন এখানেই থেমে গেল। তার মৃত্যুর পর তার ভাই বোনেরা আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য যেন উঠে পড়ে লেগে গেল। টাকার কাছে সমাজের এসব বিচারও যেন মিথ্যে হয়। তারপর আমার স্বামীর সৎ ভাই আমাকে দয়া করে বিয়ে করে। এখানে আমার স্বামীর নিজের ভাই বোনরাই আমাকে দয়া করলো না, সেখানে তার সৎ ভাই আমাকে দয়া করেছে, এটাই আমার ভাগ্য। আচ্ছা বলুন তো, দয়া করা বলতে কেন বিয়ে করতে হবে? অহেতুক। ওনার জীবনটাও নষ্ট, আমার জীবনটাও নষ্ট। নির্ঘুম রাত কাটলো। সকাল 8টা, আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি। শাশুড়ি তার ছেলেকে নাস্তা দিচ্ছে। উনি আজকে 11টার ফ্লাইটে দুবাই চলে যাবে। উনি একজন প্রবাসী। যাওয়ার সময় আমার মেয়েকে কোলে নিয়ে বলল, তোমার কোনো চিন্তা নেই মামনি, তোমার সব দায়িত্ব আমার। কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল, কিন্তু আমার চোখের দিকে একবার তাকালো না। আমি শুধু দেখছি উনি চলে যাচ্ছে। যতই হোক কবুল বলা স্বামী, কেমন যেন একটা অদৃশ্য মায়া অনুভব করলাম। আমার শাশুড়ি আমাকে বলল, রুমে যাও। আমি মেয়েকে নিয়ে রুমে গেলাম। ওনার সাথে আমার সম্পর্ক এতটাও ভালো ছিল না। শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি। ছোট শাশুড়িকে দেখলে কখনো সালামও দিতাম না। আসলে বিয়ের পর আমার শাশুড়ি আর ননদ ননাসরা আমার মাথায় খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছিল, ওরা আমাদের শত্রু, ওদের সাথে কখনোই ভালো ব্যবহার করবে না। ওদের সাথে তেমন দেখা হতো না, কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিলেন। 2টা বউকেই 2 বাড়িতে রেখেছেন। জায়গা জমি নিয়েই তাদের ঝগড়া হতো বেশি। তবে আমার সাবেক শাশুড়ির ছেলেমেয়েরাই ঝগড়া করতো বেশি, ওনারা করতো না। তবে আমার মৃত স্বামী ওনাদের অনেক সম্মান করতেন আর তার ভাইদের খুব ভালোবাসতেন। কখনো তাদের সাথে ঝগড়া বা 2 কথা বলেনি। দুপুরে মেয়েকে নিয়ে খেতে বসেছি। আমার মেয়ে হঠাৎ করে কান্না করে ওঠে। তখন আমার শাশুড়ি বলে, ওকে আমার কোলে দাও, তুমি ভাত খেয়ে নাও। আমি খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে আসি। এই বাড়িতে আসার পর থেকে শুধু রুমেই থাকি। কেউ কোনো কথা বলে না আমার সাথে। শুধু খাওয়ার সময় আমাকে ডাকে, খাওয়া শেষ হলে আবারও রুমে চলে যাই। রাত 8টার দিকে আমার শাশুড়ির ফোনে কল দিয়ে ওসমান জানায় যে উনি পৌঁছেছেন। আমি আমার মেয়ের খাবার বানাচ্ছিলাম রান্নাঘর থেকে, তখন কথাটা শুনতে পেয়েছি। রুমে বন্দি দশায় এভাবে আরো কেটে গেল 7 দিন। কারো সাথে কোনো প্রকার যোগাযোগ নেই। শ্বশুর বাড়িতে কেউ কথাও বলে না আমার সাথে। আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায় সারা ভাব কথা। এখানে এসে তুই কি করবি? ঘরে তোর এখনো অবিবাহিত বোন আছে, ভাইয়ের 2টা বউ আছে। এই গল্পের নেক্সট পার্টটা যদি শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।